আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনাম। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ বিজিবি ও জনগণের প্রতিরোধে বন্ধ। দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে প্রণয় ভার্মার মন্তব্য। শেখ হাসিনা, মেয়ে পুতুল ও গণপূর্তের 14 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। রাজুকের ঊর্ধ্বতনদের যোগসাজশে প্লট বরাদ্দের অভিযোগ। রাজধানীর চাংখারপুলে 7 জনকে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ। প্রতিবেদন জমা 23 ফেব্রুয়ারি। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক মনে করে ইসি। জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে সম্ভব নয় মন্তব্য। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসা নির্ধারণ। এবং সিলেটে বিপিএলে খুলনাকে হারিয়ে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের দ্বিতীয় জয়। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে মেয়াদ উত্তীর্ণ সব গণপরিবহন বন্ধ করতে সরকারের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়ার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সীমান্তে ভারত যে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছিল তা বন্ধ করে দিয়েছে। চুক্তি অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো দেশ সামরিক স্থাপনা বা উন্নয়ন কর্মকাণ্ড করতে পারে না। ভারত অবৈধ কিছু করলে বাংলাদেশ তা যে কোনো উপায়ে প্রতিরোধ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রফিকুল বাশার জানাচ্ছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে। বাকি 885 কিলোমিটারে বাংলাদেশের সাথে যে 4টি চুক্তি আছে তা লঙ্ঘন করে ভারত কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে সচিবালয়ে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বিজিবি ও সীমান্তের জনগণের প্রতিরোধে তারা পিছু হটে। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। ভারতের সাথে সীমান্ত নিয়ে যেসব চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। সমস্যা হবে, সমাধান হবে, এটুক তো কাজ। 16 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেখানে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বলেছেন, দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির সহযোগিতার মাধ্যমে
সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে। বিকেলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে আলোচনার পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন প্রণয় বর্মা। তিনি বলেন, পররাষ্ট্র সচিবের সাথে অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছেন তিনি। এর আগে সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়া দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। To discuss India's commitment to ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আরও জানাচ্ছেন রোকসানা আবেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠার 6টি সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে 1 নম্বর আসামি করে রাজুকের 14 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ নিয়ে বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলার বিষয়ে কথা বলেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগটা এখানে 60 কাঠা নিয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই বাকিগুলো সম্পর্কেও আপনারা তথ্যাদি পাবেন। আমাদের এই সংক্রান্ত অনুসন্ধান শেষ পর্যায়ে আছে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যের নামে পূর্বাচল নতুন শহরে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরও কারো সম্পৃক্ততা আছে বা আরও সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। গত 27 ডিসেম্বর শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর বাইরে সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। নরওয়েকে তাদের পণ্য সরবরাহের জন্য বাংলাদেশকে একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, বাংলাদেশের যুবশক্তির সুবিধা নিতে পারে নরওয়ে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারান্ড গুলব্রান্ডসন দেখা করতে গেলে তিনি একথা বলেন। এশিয়ায় নরওয়েজিয়ান পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে একটি ভিত্তি হিসেবে ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গ্রামীণ ফোনের উদাহরণ টেনে প্রধান উপদেষ্টা বলেন, নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনর বছরের পর বছর সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোরের একটি চিঠি প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেন রাষ্ট্রদূত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর চাংখারপুলে 7 জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে 23শে ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেন আদালত। প্রসিকিউশন বলেছে, ওই ঘটনায় আরও যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মাজহুল হক পান্না জানাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় এপিবিএনে কর্মরত সুজন হোসেনকে উত্তরা থেকে চানকারপুলে নিয়ে আসা হয়। 5ই আগস্ট বেলা 11টায় বোরহানউদ্দিন কলেজের পাশে কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে নির্বিচারে গুলি করতে দেখা যায় তাকে। সেই ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন আবেদন করলে আদেশ দেন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কনস্টেবল সুজন হাজির হয়েছে এবং ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে সুজন হোসেনকে সেদিন অত্যন্ত অ্যারোগ্যান্ট, অত্যন্ত উৎফুল্লচিত্ত মনে হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে অন্য অভিযুক্তদের বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন তারা। আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। শিগগিরই আমরা আইডেন্টিফাই করার পরে আইও রিপোর্টের প্রেক্ষিতে আইও এই কাজটা চালাচ্ছেন, চেষ্টা করছেন। গ্রেপ্তারের পিটিশন আমাদেরকে দিলে আমরা তখন এটাকে সংস্কারের পর পুরনো হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম শুরু হলো। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ আন্দোলনে আহতরা এবং নিহতদের পরিবার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন সহযোগিতা পাচ্ছে না বলে আবারও অভিযোগ উঠেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে আহতরা ও নিহতদের পরিবার দাবি করেছে জুলাই ফাউন্ডেশন থেকে তাদের কেউ কেউ মাত্র 1 লাখ টাকা পেয়েছেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিশিষ্টজনেরা বলেন, যাদের রক্ত ও জীবনের উপর সরকার দাঁড়িয়ে তাদের প্রতি কোনো অবহেলা সহ্য করা হবে না। মাসুর শাকিল জানাচ্ছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সম্মুখ সারির আহতদের ব্যানারে মানববন্ধন করেন শতাধিক আহত ব্যক্তি। অংশ নেন নিহতদের পরিবারের সদস্যরাও। মানববন্ধনে আহতরা বলেন, অর্থের অভাবে তারা ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না, হাসপাতালে ভালো খাবার পাচ্ছেন না। নিহতদের পরিবারের সদস্যদের এখনও শুধু আশ্বাসই মিলেছে। আওয়ামী লীগের গুন্ডারা আমার ছেলেকে পেটের মধ্যে রামদা দিয়ে কোপ দিছে, মাথায় আঘাত করছে, তারপর ডান পায়ে কোপ দিছে। পরে ছাত্ররা ওকে কর্মীটোলা হসপিটালে নিয়ে যায়, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। শহীদ জুলাই ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা পেয়েছি, আর এই 5 মাসের ভিতরে আর কোনো সাহায্য সহযোগিতা আমরা পাইনি। ফোন দিয়ে কোনো খোঁজ খবর নেয়নি। এখন গাড়ি মারি চালাতে পারি না, আমার হাঁটতে পারার সমস্যা হয় বা কোনো কাজকর্ম করতে গেলে সমস্যা, আমার মেরুদণ্ডের হাড়ে ব্যথা করে। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম সহ বিশিষ্টজনেরা। এই রিকশাওয়ালা আহত হয়েছেন, যে কাতরাচ্ছেন হাসপাতালে, তার পরিবার কোথার থেকে এতগুলি ফর্ম পূরণ করে, এখান থেকে স্টিল স্বাক্ষর জোগাড় করে, ওখান থেকে সই জোগাড় করে সেই কাগজ জমা দেবেন, আমি বুঝি না, আমার জন্য বোধগম্য না। এই 5.5 মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। মানববন্ধন থেকে 1 সপ্তাহের মধ্যে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কার্ড প্রদান, সুচিকিৎসা এবং মাসিক সম্মানী সহ 9 দফা দাবি করা হয়। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মনে করে নির্বাচন কমিশন। এই সেবা নির্বাচন কমিশনের অধীনে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সাথে জাতীয় ও স্থানীয় নির্বাচন করা বাস্তবসম্মত নয় বলেও মনে করে কমিশন। নাজিব বেগ জানাচ্ছেন। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিয়ন্ত্রণে নিতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 বাতিল করে 2023 সালে জাতীয় সংসদে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 পাশ করে আওয়ামী লীগ সরকার। ওই আইন এখনও কার্যকর না হওয়ায় নির্বাচন কমিশনই জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে। এই অবস্থায় করণীয় নির্ধারণে বৈঠকে বসে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। এবং শুধু এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে হবে, এমন আলোচনায় অনেকেই একসাথে 2 নির্বাচন করার কথা বলছেন, তবে সেটি সম্ভব হবে না বলে মনে করে কমিশন। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সভায় বিশেষ এলাকায় ভোটার নিবন্ধন কার্যক্রম সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
লন্ডন ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, আরও কিছু টেস্টের রিপোর্ট পাওয়া গেলে কোন ধরনের চিকিৎসা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। ছেলে, পুত্রবধূ আর নাতি নাতনিদের পেয়ে মানসিকভাবে আগের থেকে অনেক ভালো অবস্থায় আছেন খালেদা জিয়া। লন্ডন থেকে শাহ এমি হোসেন ও বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে জানাচ্ছেন রাহুল রায়। 8 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। শুধু ছেলে আর পুত্রবধূ নয়, নাতনিরাও থাকছেন দাদির সঙ্গে, আর এতেই মানসিকভাবে অনেকটাই চাঙ্গা সাবেক প্রধানমন্ত্রী। মরহুম আরাফাত রহমান, কোকর সহধর্মিনী, সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে 3 নাতনি আছে, অর্থাৎ জায়মা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান, ওনারা যেহেতু আসেন, কাজে দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন। AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বেগম জিয়ার চিকিৎসা করছেন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরা। জেনিফার ক্রস অন্যতম, যিনি একজন নেফ্রোলজিস্ট, এবং ডক্টর প্রফেসর রডসন, উনি একজন কার্ডিওলজিস্ট, এবং এখানে আমাদের গোল্ডস্টোন ইজ ইন্টেন্সিভিস্ট। এছাড়াও ওরা যাকে প্রয়োজন ওই সে সমস্ত ডাক্তার সাহেবরা বা দেখতেছেন এবং দেখার পর বিভিন্ন পরীক্ষা অ্যাডভাইস করেছেন। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির নেতারা সার্বক্ষণিক হাসপাতালে থাকছেন, আপডেট জানাচ্ছেন সাংবাদিকদের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যত সময় থাকবেন এবং উনি ম্যাডাম বেডে যাওয়ার আগ পর্যন্ত আমরা বাইরে এবং ভিতরে আমরা সবাই আমরা লুক আফটার করছি। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশে যেতে হবে নাকি লন্ডন ক্লিনিকেই চিকিৎসা চলবে তা সবগুলো রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতির নানা বিষয় নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা। সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অগণতান্ত্রিকভাবে দেশ বেশি দিন চলতে পারে না। গণতন্ত্র ফেরাতে 2025 সালে নির্বাচন চায় বিএনপি। তিনি বলেন, দেশের স্বার্থে কয়েকটি বিষয়ে ঐক্যের মাধ্যমে যে সংস্কার দরকার সেগুলো হবে, আর বাকি সংস্কার নির্বাচনের পর সংসদে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক করতে বিএনপি ইইউর সঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। গণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না এবং জনগণের ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। আর যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের কাছে নিয়ে যাবে, তাদের যে ম্যান্ডেট, তাদের যে প্রোগ্রাম নিয়ে যাবে, জনগণ ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, চাঁদাবাজদের ব্যাপারে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার, তবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। গত 10 জানুয়ারি শুক্রবার রাত 11টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী এহতেশামুল হককে 8 থেকে 10 জন দুর্বৃত্ত চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় আর এক ব্যবসায়ী ওয়াহিদুল হাসানের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ইমন গ্রুপের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এটা মার্কেট কেন্দ্রিক একটা দ্বন্দ্ব, চাঁদাবাজিরও একটা ব্যাপার আছে এখানে, ইন্টারনেট, পানির ব্যবসা, তারপর দোকানের বিভিন্ন রকম ব্যবসা থাকে। এরা চাচ্ছে এককভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে, আমরা দেখি নিউ মার্কেট, ধানমন্ডি, এই এলিফ্যান্ট রোড এই এলাকাটা চাঁদাবাজির শীর্ষে
একজন শীর্ষ সন্ত্রাসী আছে, লোকাল এখানে আছে, লোকাল এক সন্ত্রাসী আছে কিলার মুন্না, তারপর আছে একজন সাজিদুল ইসলাম ইমন। এই ঘটনায় কারা জড়িত এবং অন্য কারো ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের তদন্তের মাধ্যমে যদি অন্য কেউ এইখানে জড়িত হিসেবে পাওয়া যায় তাদেরও গ্রেপ্তার করবে এবং পুরো ঘটনাটা ইনশাল্লাহ দ্রুততার সহিত উদ্ঘাটন করার চেষ্টা করছি। চাঁদাবাজি যেই করুক ছাড় দেওয়া হবে না জানিয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন মাফিয়া গ্রুপ, স্থানীয় বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের ইনভলভমেন্ট আছে। 5 জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি এবং দখলদারিত্ব যেন না থাকে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটানোর সাহস না করে। অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল সিলেট পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাট করছে ঢাকা ক্যাপিটালস। আসরের 6 ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি তারকাখচিত ঢাকা। অন্যদিকে 5 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে রেসে ফিরেছে তাসকিন এনামুলের দুর্বার রাজশাহী। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙানোর লক্ষ্য লিটন, তানজিদ তামিম ও মোস্তাফিজের ঢাকার। Back in form again. Speaking of the mindset, it's never easy. You go through a rough patch, part of life, part of your career as well. But you know that you haven't made the side, a point to prove. শেষ খবরে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 128 রান। বিপিএলে টানা দ্বিতীয় ম্যাচ জিতে ভক্তদের আনন্দে ভাসিয়েছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। পরপর 2 দিন নিজেদের দলের জয় দেখেছেন দর্শকরা। সিলেট স্টেডিয়ামে আছেন তানভীর আহমেদ পিন্টু, সরাসরি যাচ্ছে তার কাছে। পিন্টু, আপনি বলছিলেন যে সিলেট তাদের নিজেদের মাটিতে প্রথম 2 ম্যাচে টানা জয় পেয়েছে। এর আগে কিন্তু ঢাকা পর্বে প্রথম ম্যাচ হেরেছিল, তারপরে সিলেট এসে টানা 2টি ম্যাচ হেরেছিল। দর্শকরা জয়ের অপেক্ষায় ছিল। এর আগে গত ম্যাচে জয় পেয়েছে ঢাকা হারিয়ে, আর আজকে খুলনাকে হারিয়ে তারা ছন্দে ফিরেছে। টানা জয়ে তারা বিপিএল এর টেবিলের রেসে ফিরেছে। এদিকে আজকের ম্যাচে জয় খেলছে ঢাকা ক্যাপিটালস রাজশাহীর বিপক্ষে। ঢাকা ক্যাপিটালসের উদ্বোধনী জুটিতে তানজিদ তামিম ও লিটন দাস দারুণ শুরু করেছে। 9 ওভারেই তারা 100 করে ফেলেছে। এদিকে লিটন দাস গত ম্যাচে 73 রানের একটি ইনিংস খেলেছিলেন, আজকেও তিনি 50 করেছেন। এদিকে এই লিটন দাস আজ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে। লিটন দাসকে ফর্মহীনতায় বাদ দেওয়া হয়েছে। শেষ লিটন দাস কিন্তু পরপর 2 ম্যাচে 50 করেছে। আমরা একটু আগে দেখেছি যে ঢাকা ক্যাপিটালসের এখন পর্যন্ত কোনো জয় পায়নি, তারা প্রথম জয়ের খোঁজে আছে। আর আরেকটি কথা আপনাকে বলে রাখি, এই সিলেটে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সবগুলোই কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়েছে। সুতরাং আজকেও বলা যায় আজকের ম্যাচটি হচ্ছে হাই স্কোরিং ম্যাচ হবে। এদিকে আজকের পর কালকেই হচ্ছে সিলেটের পর্বে শেষ ম্যাচ। সিলেট তাদের হোম ভেন্যুতে আর লাস্ট ম্যাচ খেলবে আগামী দিন। নবনীতা, তানভীর, ধন্যবাদ আপনাকে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000-এরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা। এ সপ্তাহের শুরুতে আবারও তীব্র বাতাস বয়ে যেতে পারে, তাতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। লস অ্যাঞ্জেলসে অগ্নিকাণ্ডের ঘটনায় পুনর্বাসন ও সহায়তায় শতভাগ অর্থায়ন করবে মার্কিন সরকার। এদিকে পশ্চিমাঞ্চল যখন জ্বলছে তখন দেশটির দক্ষিণে বিপরীত চিত্র। অনেক অঙ্গরাজ্যে কনকনে শীত চলছে, তুষারপাত। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
রাজধানীতে চলছে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। সকালে ঢাকা ক্লাবে উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্সে নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভিন হাসান, উৎসবের চেয়ারপারসন কিশোর কামাল, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফরহা কবির এবং চীনের চলচ্চিত্র পরিচালক ও লেখক জ্যাং ইউদি সহ অনেকে। নিটোল টাটা বিশেষ সংবাদ। এবছর মে মাসের মধ্যে ঢাকা শহর থেকে সকল মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন বন্ধ করতে সরকার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এয়ার কোয়ালিটি রিসার্চ অ্যান্ড এনভায়রনমেন্ট পলিসি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকা শহরের পরিবেশ দূষণ রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকার বিভিন্ন মহলকে এক করে সমস্যা সমাধানের চেষ্টা করছে। দূষণ থেকে মুক্তি পেতে জনসাধারণকে সচেতন হওয়ার এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা। মার্কিন দূতাবাস আয়োজিত সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সালাম সহ অন্যরা। সেমিনারে রাজধানীর বায়ু দূষণ নিয়ে বিভিন্ন গবেষণা উপস্থাপন করেন দেশ বিদেশের গবেষকরা। I cannot be controlling the road dust. I cannot be changing the standard of the petroleum. It has to be done by other ministries. But the reason why I'll continue to come is we have come to an understanding. We sat with all the relevant agencies. This is the first time in the history of Bangladesh that the cabinet discussed air pollution. এবারে কৃষি সংবাদ। শরীয়তপুর সদর উপজেলায় উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়াতে এবং শ্রমিক সংকট মোকাবেলায় সমলয় পদ্ধতিতে বোরো আবাদ করছেন কৃষক। এ পদ্ধতিতে 50 একর জমিতে উফশিদ জাতের ব্রি ধান 92 আবাদ করছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাঙামাটিতে 10টি অবৈধ ইট ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সেই সাথে 6,80,000 টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অধ্যাদেশের মাধ্যমে সিগারেটের কর বৃদ্ধিতে বৈষম্য করা হয়েছে বলে দাবি করেছে দেশীয় সিগারেট কোম্পানিগুলো। লাভ ইঞ্চি হোটেলে সংবাদ সম্মেলনে ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নেতারা বলেন, এই বৈষম্যের ফলে অনেক দেশি কোম্পানি বন্ধ হয়ে যাবে। সংগঠনটির হয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক নাজমুন নাহার লাকি। তার অভিযোগ, উচ্চ হারে কর বাড়ানোর কারণে নিম্ন স্তরে বিদেশি কোম্পানির দাপট আরও বাড়বে। দেশীয় কোম্পানির জন্য নিম্ন স্তরের সিগারেটের সম্পূরক শুল্ক আগের মতোই 60% রাখার দাবি জানান সংগঠনের নেতারা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ছাদ বাগান নিয়ে সুনির্দিষ্ট নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত ভূমি ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয় থেকে আসতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সমৃদ্ধ ছাদ কৃষির জন্য পুরস্কার তুলে দেওয়া হয় সফল ছাদ কৃষি উদ্যোক্তাদের হাতে। এ সময় নির্বিঘ্নে ছাদ কৃষির জন্য নীতিমালার ঘোষণা চাইলে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সহ ছাদ কৃষি নিয়ে কাজ করা বিশিষ্টজনেরা। এ সময় ছাদ বাগানীদের হাতে সবজির চারা উপহার দেওয়া হয়। সব পরিবেশের সমস্যায় আমাকে ফোন করেন, রাতে 2:30টার সময় ফোন আসে, আপা মেঘনা নদীর পশ্চিম পাড়ে বালু তুলে,
আমি বলি ভাই বালু তো আমার বিষয় না, এটা ভূমি মন্ত্রণালয়ের বিষয়। তারপরেও আমাকে ফোনটা করে, কারণ আমাকেই তারা সবসময় বলতো এই ঘোষণাটা আসতে হবে স্থানীয় সরকার থেকে। পরিবেশ নেই দাবি করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে ব্যবসা গুটিয়ে নেওয়ার নীতি সহায়তা চাইলেন ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি BCI এর নেতৃত্বে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা গভর্নরের কাছে এই প্রস্তাব দেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, চড়া সুদহার, জ্বালানি সংকট এবং শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধির পর এমনিতেই নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো। তার উপর এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আচমকা ভ্যাটের আওতা বৃদ্ধিরও কঠোর সমালোচনা করেন ব্যবসায়ীরা। আমরা সবাই শঙ্কিত। প্রথম যে জিনিসটা সেটা হলো যে দেশের এখনো আইন শৃঙ্খলার উন্নতি হয় না। এইটা ছাড়া, এটা যদি না থাকে তাহলে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু সার্ভাইভ করবে না। তারপরে যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, ইকোনমিক জোন ছাড়া করা যাবে না, তারপরে আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। বাট এক্সিস্টিং ইন্ডাস্ট্রি এগুলিকে তো সার্ভাইভ করতে হবে। সেটা নিয়ে আমরা মাননীয় গভর্নর মহোদয়ের সাথে আমরা আলাপ করলাম। তার মধ্যে আমরা প্রথমেই বলেছি যে ভাই আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছে না তারা আমরা ফেরত যেতে পারি। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক প্রধান সম্পাদক আমিনুল ইসলাম বেদু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল 84 বছর। বুধবার জোহরের পর উত্তরা 3 নম্বর সেক্টর মসজিদে তার জানাজার নামাজ হবে। আমিনুল ইসলাম বেদু সাহিত্য পত্রিকা সাম্প্রতিকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। তিনি চ্যানেল আইয়ের GM প্রোডাকশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আকার রেজা গালিবের বাবা। আমিনুল ইসলাম তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজে দান করেছেন। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, সেটা আগেই নিশ্চিত ছিল। লিটন দাসের পরিবর্তে দলে জায়গা হয়েছে পারভেজ হোসেন ইমনের। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আস্থা রাখছেন তরুণদের ওপর। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। সব জল্পনা কল্পনা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বাংলাদেশ। সাকিব, তামিম এই দুই তারকাকে ছাড়াই 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যাত্রা করবে লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে চমকহীন দলে পঞ্চপাণ্ডবের 2 পাণ্ডব মুশফিক মাহমুদুল্লাহর জায়গা হয়েছে। দীর্ঘদিন রান খরায় ভুগতে থাকা লিটন কুমার দাসের উপর আস্থা রাখতে পারেননি জাতীয় দলের নির্বাচকরা। একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। শম্ভু সরকার এবং আমাদের তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার। টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটাররা। দলে নতুন প্লেয়ারদের নেওয়াকে ইতিবাচক বলছেন মোহাম্মদ রফিক। তবে সাকিব, লিটনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দেওয়ার সমালোচনাও করেন তিনি। অনেক নতুন প্লেয়ার নিচ্ছে বা পুরান প্লেয়ার বাদ দিচ্ছে, তা এমনকি এটা একটা ভালো, বাট তারপর দেখা যায় নতুন প্লেয়ার ওখানে কি পারফর্ম করে এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। কারণ কি যেসব প্লেয়ার লং সময় আপনি দিয়ে গেছে আর এই টপ লেভেলের ক্রিকেটটা দেখা যায় যে ওরা কিন্তু ওখানে সেট হয়ে গেছে। বাট একটা ওখান থেকে সেট প্লেয়ারও যদি আপনি একটা ব্রেক দিয়ে দেন তাহলে ব্রেকের জায়গাটা আপনি পূরণ করতে পারবেন কিনা এটা বড় ইম্পর্টেন্ট। সাকিব কত বছর খেলেছে বাংলাদেশ টিমে, আপনি তখনই হয় না সাকিব সারা দুনিয়ার ভিতরে 1 নম্বর প্লেয়ার ছিল, আর এখন মানে ওই রিটায়ারের সময় এখন হচ্ছে ওই চাকিং বলে। তাই এতদিন আপনি আইসিসি কী করেছে, এতদিন আপনার বোর্ডের লোকজন কী করেছে? আপনি সবথেকে বেশি লিউবাই তো সাকিবের কাছেতে দেখেছে, যখন আবানিতে খেলে আমি খেলি। তা আমার কথা, সুতরাং এতদিন পর কেন আমার এই কথাটা? 12 ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন আনার সুযোগ পাবে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আলোচনা সমালোচনা চলছেই, তবে সব বিতর্কের শেষ মঞ্চ ক্রিকেটের 22 গজ। এখন দেখার বিষয় পারফরমেন্স দিয়ে সেরাদের টুর্নামেন্টে ক্রিকেটাররা নিজেদের নামের প্রতি কতটা সুবিচার করতে পারে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়া নির্মাণ বিজিবি ও জনগণের প্রতিরোধে বন্ধ, দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে প্রণয় ভার্মার মন্তব্য। শেখ হাসিনা, মেয়ে পুতুল ও গণপূর্তের 14 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা, রাজুকের ঊর্ধ্বতনদের যোগসাজশে প্লট বরাদ্দের অভিযোগ। রাজধানীর চাংখারপুলে 7 জনকে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ, প্রতিবেদন জমা 23 ফেব্রুয়ারি। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক মনে করে ইসি, জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে সম্ভব নয় মন্তব্য। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসা নির্ধারণ। এবং সিলেটে বিপিএলে খুলনাকে হারিয়ে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের দ্বিতীয় জয়, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।